বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে করোনার কারণে আমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে হচ্ছে। তো অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং দেখে আয়ত্ত করার চেষ্টা করবে। তো আজকে অনলাইনের ক্লাসে আমাদের আলোচনার বিষয় মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। তো মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্কের ভিতরে আজকে আমরা আলোচনা করব মনোবিজ্ঞান ও সমাজকর্ম বা সমাজ কল্যাণ। মনোবিজ্ঞানের সাথে সমাজ কল্যাণ ও সমাজকর্ম তো একই জিনিস। তো মনোবিজ্ঞান সম্পর্কে এর আগে তোমরা ধারণা নিছো যে বিজ্ঞান মানুষ ও প্রাণীর আচার আচরণ সম্পর্কে আলোচনা করে, বিশ্লেষণ করে, সেটা হচ্ছে মনোবিজ্ঞান। আর সমাজ কল্যাণ তোমাদের আগে মনোবিজ্ঞান ও সমাজ কল্যাণের ভিতরে সম্পর্কে জানতে গেলে আগে তোমাদের সমাজকর্ম সম্পর্কে জানতে হবে। সমাজকর্মটা কি জিনিস? যে দেখা যাচ্ছে যে সমাজের উপকারের জন্য যেসব মানুষ কাজ করে থাকে, মানে যারা সমাজের উপকারে কাজে আসে বা সমাজের কল্যাণের জন্য কাজ করে, এর দেখা যাচ্ছে যে এর সাথে যারা জড়িত তারা সমাজকর্মী। আর এই সমাজকর্মের বিষয় হচ্ছে যারা সমাজকর্মীদের নিয়ে বা সমাজের উপকারের জন্য যারা কাজ করে এদের নিয়ে যে কাজ করা হয় এটা হচ্ছে সমাজকর্ম। তো বর্তমানকালে সমাজকর্ম সমাজ কল্যাণ নামে আর একটি বিষয় হিসাবে স্বীকৃতি বা পেশাগত মর্যাদা লাভ করেছে। বর্তমান বিশ্বে সাহায্যকারী পেশা হিসাবে সমাজকর্ম স্বীকৃত। তো এর আগে আমি যেটা বলছি যে সমাজকর্ম হচ্ছে সমাজের উপকারের জন্য, সমাজের মানুষের উপকারে যেসব ব্যক্তি কাজ করে, আর্থিকভাবে হোক আর দেখা যাচ্ছে যে শ্রম দিয়ে হোক, যারা কাজ করে থাকে তারা হচ্ছে সমাজকর্মী। তা এই দেখা যাচ্ছে যে এই সমাজকর্মী এরা সমাজের জন্য যেসব কর্ম করে থাকে একে বলা হয় সমাজকর্ম। তো বর্তমান বিশ্বে সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম স্বীকৃত। পেশাদার সমাজকর্মীগণ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে সমাজকর্মের জ্ঞান, নীতি, কৌশল, মানব কল্যাণ প্রয়োগ করে থাকেন। সমাজসেবায় নিয়োজিত সকল প্রতিষ্ঠান সমাজ কল্যাণ প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো দেখা যাচ্ছে যে এখানে সমাজের বিভিন্ন মানুষের উপকার করতে গেলে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে উপকার করতে হয়। তো দেখা যাচ্ছে যে এসব প্রতিষ্ঠানের ভিতরে আমাদের বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে যে সমাজকর্মের ব্যাপক একটা প্রচলন ঘটছে। যে দেখা যাচ্ছে যে সমাজে বিভিন্ন মানুষের উপকারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। যেমন দেখা যাচ্ছে যে এখানে সমাজের মানুষের উপকার করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় নামের একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু তৈরি করা হয়েছে। যে সেখান থেকে দেশের বিভিন্ন সমাজে হতদরিদ্র, দুস্থ, বৃদ্ধ, দেখা যাচ্ছে যে পঙ্গু, বন্যায় ক্ষতিগ্রস্ত, নদী ভাঙ্গন, বিভিন্ন জায়গায় যারা মানুষ দুঃখ দুর্দশায় আছে তাদের উপকারের জন্য কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের উপকার করার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি সমাজসেবায় নিয়োজিত সকল প্রতিষ্ঠান সমাজ কল্যাণ প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজ কল্যাণ প্রশাসন সুচিন্তিত উপায়ে যাবতীয় কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো তৈরি করে। সমাজকর্মের সহায়ক পদ্ধতি হিসাবে সমাজ কল্যাণ প্রশাসনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা হলো সামাজিক নীতির বাস্তবায়ন, প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি, গতিশীল ও বহুমুখী কর্মসূচি, সমাজসেবা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, সম্পদের সদ্ব্যবহার, যৌথ কার্যক্রম গ্রহণ ইত্যাদি। তবে এখানে আমরা সমাজ কল্যাণে আমরা বিভিন্ন ধরনের সেবা দেখতে পাই। দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে গতিশীল, এখানে সমাজ কল্যাণে গতিশীল রাখতে হবে, বহুমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাহায্য দিতে হবে। যেখানে দেখা যাচ্ছে যে নদী ভাঙন এলাকায় নদী ভাঙনে তাদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। বন্যা দুর্গত এলাকায় বন্যা দুর্গতদের আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা দিতে হবে। দেখা যাচ্ছে যে যারা বয়স্ক বৃদ্ধ, যারা ফিরতে পারে না তাদের দেখা যাচ্ছে যে ভাতা প্রদান করতে হবে। তো দেখা যাচ্ছে যে এভাবে দেখা যাচ্ছে যে যারা অনাথ, দেখা যাচ্ছে যে যাদের দুস্থ এতে তাদেরকে সাহায্য করতে হবে। এভাবে দেখা যাচ্ছে সমাজসেবা কার্যক্রম, জনগণের অংশগ্রহণ। তো দেখা যাচ্ছে যে এসব ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত এবং সমাজের দুস্থ মানুষের সহায়তা করা। এবং দেখা যাচ্ছে যে
যেসব সম্পদগুলো সমাজের মানুষের কল্যাণের জন্য আসতেছে সেগুলোকে সদ্ব্যবহার করা, সেগুলো যাতে কেউ দুর্নীতি না করতে পারে, দুর্নীতি করে যাতে নিজের কাজে ব্যবহার না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা দেখা যাচ্ছে যে দুস্থ মানুষের সম্পদ তারা নিজেরা দুর্নীতির মাধ্যমে নিজেদের কাজে ব্যবহার করে। তো এই নিজেদের কাজে যাতে ব্যবহার না করতে পারে, যেগুলো যাতে সঠিকভাবে মানুষের মাঝে বিতরণ করা যায় এবং দুস্থ মানুষ যাতে উপকারিত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য আমাদের যৌথভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে যৌথভাবে এগিয়ে আমরা যদি সবাই যৌথভাবে এগিয়ে আসি সমাজের কল্যাণের জন্য, তাহলে এই দুষ্কৃতিকারীরা এই দেখা যাচ্ছে সমাজের দুস্থ মানুষের যে সম্পদ এগুলো তারা লুট করতে পারবে না, তারা নিজেদের কাজে ব্যবহার করতে পারবে না, তারা সাহস পাবে না। এজন্য সবাই আমরা এগিয়ে এসে দুস্থ মানুষের সেবার জন্য চেষ্টা করি। মনোবিজ্ঞানের সাথে সমাজকর্ম, সমাজ কল্যাণ ওতপ্রোতভাবে জড়িত পেশাদার সমাজকর্মী ব্যক্তি বা জনসমষ্টিকে আত্মপ্রতিষ্ঠিতার শিক্ষাদানের সময় ব্যক্তি বা জনগোষ্ঠী যখন শিক্ষা দেন এবং তখন মনোবিজ্ঞানের আচরণ সম্পর্কিত জ্ঞানগুলো প্রয়োগ করেন, সমাজকর্মীগণ ব্যক্তি বা সমষ্টিক উন্নয়নে তাদের আত্মবিশ্বাস সৃষ্টিতে মনোবিজ্ঞানের পেশনা, শিক্ষণ, মনোভাব ইত্যাদি সাধারণ সূত্রগুলো ব্যবহার করে থাকেন। তো দেখা যাচ্ছে যে এখানে বুঝতে হবে সমাজের ভিতরে কারা দারিদ্র, কারা দেখা যাচ্ছে যে ক্ষুধার্ত, কারা অনাথ, কারা দেখা যাচ্ছে যে অসহায়, কারা বেকারগ্রস্ত, এদের দিকে খেয়াল করে, এদের দিকে নজর দিয়ে তাদেরকে বুঝে শুনে, তাদের আচার আচরণ খেয়াল করে, তাদের বুঝে শুনে তাদেরকে সাহায্য করতে হবে, যাতে দেখা যাচ্ছে যে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। তো এখন আমরা মনোবিজ্ঞান ও সমাজ কল্যাণ কীভাবে জড়িত, একে অন্যের সাথে জড়িত, এ নিয়ে আলোচনা করলাম। তো এর পরের পয়েন্ট হচ্ছে মনোবিজ্ঞান ও অন্যান্য সমাজবিজ্ঞান। মনোবিজ্ঞান ও অন্যান্য সমাজবিজ্ঞান বলতে সমাজের অন্যান্য সমাজের ভিতরে বিভিন্ন ধরনের বিজ্ঞান জড়িত আছে। দেখা যাচ্ছে যে এখানে রাষ্ট্রবিজ্ঞান আছে, অর্থনীতি আছে, এগুলো দেখা যাচ্ছে যে মনোবিজ্ঞানের সাথে জড়িত। অন্যান্য সমাজবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। তো দেখা যাচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রের মানুষের আচার আচরণ নিয়ে, তাদের দুঃখ দুর্দশা নিয়ে, তাদের দেখা যাচ্ছে যে তাদের আবেগ, তাদের মনোভাব, এগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। দেখা যাচ্ছে রাষ্ট্রের মানুষ কীভাবে ভালো থাকবে, রাষ্ট্রের মানুষ কীভাবে ভালোভাবে চলবে, রাষ্ট্রের মানুষের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন কীভাবে করা যাবে, এগুলো রাষ্ট্রবিজ্ঞান এগুলো নিয়ে আলোচনা করে। অর্থনীতি বলতে দেখা যাচ্ছে যে জিনিসটা অর্থের সাথে সম্পর্কযুক্ত। দেখা যাচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যেমন আমরা বাজার থেকে অর্থের বিনিময়ে আমরা একজনের অর্থ আছে, আরেকজনের একটা দ্রব্য আছে। তো অর্থের বিনিময়ে আমরা দেখা যাচ্ছে যে একটা দ্রব্য কিনে নিয়ে আসি। তো দেখা যাচ্ছে এইভাবে অর্থের বিনিময়ে যে লেনদেন হয় সেটাকে অর্থনীতি বলা হয়। মানুষের আচরণ এগুলো মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি মানুষের আচরণ নিয়েও আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন ধরনের সরকারি সংগঠনের কাঠামো, বৈশিষ্ট্য, কার্যাবলী প্রভৃতি মানুষের রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা করে। অর্থনীতি মানুষের অর্থনৈতিক আচরণ, সমাজ জীবনে তার আয় ব্যয়ের হিসাব, ব্যবসায়ের নিয়মকানুন ইত্যাদি নিয়ে আলোচনা করে। এসব শাখাও সাধারণত মানব আচরণ নিয়ে আলোচনা করে। মনোবিজ্ঞান মানুষের সব ধরনের আচরণের বিজ্ঞানসম্মত আলোচনা করে এবং তার বিশ্লেষণের সাধারণ নিয়ম প্রণয়ন করে। কাজেই এসব বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। তো দেখা যাচ্ছে এখানে আমরা বললাম অর্থনীতির সাথেও কিন্তু মনোবিজ্ঞানের একটা সম্পর্ক রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথেও কিন্তু মনোবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। তো দেখা যাচ্ছে যে এখানে মনোবিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞানের সম্পর্কের ভিতরে আলোচনা করলাম। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান। মনোবিজ্ঞানের সাথে শিক্ষাবিজ্ঞানের সম্পর্ক। তো দেখা যাচ্ছে যে মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান বিষয়ের মধ্যে বেশ সম্পর্ক রয়েছে। শিক্ষা ও শিক্ষাদানের বিভিন্ন কলা কৌশল, ছাত্র শিক্ষক সম্পর্কের সাথে শিক্ষণ প্রক্রিয়া, শিক্ষার্থীদের সম্পর্ক, এসব নিয়ে আলোচনা ও গবেষণা সম্পর্কিত বিজ্ঞানে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। তো দেখা যাচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষক ছাত্রের আচার আচরণ কেমন হবে, দেখা যাচ্ছে একজন শিক্ষকের বৈশিষ্ট্য কেমন হবে, একজন ছাত্রের বৈশিষ্ট্য কেমন হবে, এগুলো নিয়ে কিন্তু মনোবিজ্ঞান আলোচনা করে। এবং দেখা যাচ্ছে যে কোন ক্লাসে, কোন শ্রেণী, কোন পাঠ্যক্রম ব্যবহার করা যায়, এগুলো নিয়েও কিন্তু মনোবিজ্ঞান আলোচনা করে। শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পর্ক কেমন হবে,
তারা কিভাবে শিক্ষার সাথে সম্পর্কিত থাকবে, এসব বিষয় নিয়ে আলোচনা গবেষণা সম্পর্কিত বিজ্ঞানী হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের আচরণ, মানসিক প্রক্রিয়ার মৌলিক জ্ঞানে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োগ ব্যবহার করে থাকেন। এসব শিক্ষা বিজ্ঞানের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাদান, পাঠ্যসূচি সম্পর্কিত জ্ঞান মনোবিজ্ঞানের পাঠে সহায়ক। মনোবিজ্ঞানের শিক্ষণ প্রক্রিয়া, স্মৃতি বিস্মৃতি, চিন্তন, প্রত্যক্ষণ প্রভৃতি মানসবৃত্তিগুলো শিক্ষা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। তো শিক্ষা বিজ্ঞানকে সমৃদ্ধ করতে গেলে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের স্মৃতিকে কিভাবে উন্নত করা যায়, তারা কিভাবে ধরে রাখতে পারে, তাদের চিন্তা শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়, তারা কিভাবে দেখা যাচ্ছে যে পাঠ্যসূচির সাথে সম্পর্কযুক্ত, তাদের দেখা যাচ্ছে যে পাঠ্যসূচির সাথে তাদের কেমন, পাঠ্যক্রমের সাথে তাদের কেমন মনোযোগ আছে, এগুলো নিয়ে কিন্তু সে মনোবিজ্ঞান আলোচনা করে। তো দেখা যাচ্ছে যে কীভাবে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনে তারা সেগুলো আয়ত্ত করতে পারবে, এগুলো নিয়েও কিন্তু মনোবিজ্ঞানের আলোচনার বিষয়। তো দেখা যাচ্ছে আজকে আমরা মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। তো তোমরা ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করে আমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা করো, ঘর থেকে বাইর হয়েও না, ঘরে অবস্থান করো। এবং আবার শোনা যাচ্ছে যে নতুন করে আবার করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, বহির্বিশ্বে প্রকোপ দেখা দিয়েছে। তোমরা প্রথম থেকে সচেতন হও এবং সচেতন হয়ে তোমরা তোমাদের বাইরের যে ঘোরাফেরা এগুলো থেকে তোমরা সংযত থাকার চেষ্টা করো। এই বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।